নমস্কার। খবরদার, কথা নয়। অনেক কিছুই হয়ে গেল মাঝে। এ রাজ্যের মানুষ একদিনের জন্য ব্যতিব্যস্ত হলেন। সংসদ, লোকসভার কাজ শেষ হলো, অর্থাৎ 2019-এ যে লোকসভার 17তম বা সপ্তদশ লোকসভা, তার কাজ সর্বশেষ যে অধিবেশন শেষ হলো সম্প্রতি। বিহারে আবার পাল্টি সরকার হয়েছে। এই সব নিয়েই দেশের মানুষ বিচলিত এবং উদ্বিগ্ন কিনা জানি না, তবে নিশ্চিতভাবেই চিন্তিত। দেশের মানুষ হিসেবে আমিও একজন, আর যার কাছ থেকে আজকে বিভিন্ন বিষয়ে জানব, মানবাধিকার কর্মী শ্রী পুরুষোত্তম রায় বর্মন আমার বাঁদিকে বসেছেন। আমার ধারণা তিনিও যথেষ্ট উদ্বিগ্ন। পুরুষোত্তম দা, সর্বশেষ লোকসভা 2019-এ যেটা গঠিত হয়েছিল, সপ্তদশ লোকসভা 17ই জুন 2019 শুরু হয়েছিল, এবং সেই লোকসভা যেদিন শুরু হয় তার থেকে চলেছিল যতদিন, 6ই আগস্ট মঙ্গলবার সেদিন মনে পড়ে, সেদিনই শেষ হয়েছিল প্রথম লোকসভা, এই সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন। এখন দেখা যাচ্ছে যে এই লোকসভায় এই গত 19 থেকে 24-এর ভেতরে একটা ছোট্ট পরিসংখ্যান, লেজিসলেটিভ রিসার্চ, তারা জানাচ্ছেন যে এই লোকসভায় সংসদীয় কমিটিতে মাত্র 16% বিল আলোচনার জন্য গিয়েছিল। মাত্র 16%, 16%, যেটা ইউপিএ 1-এর সময় তার পরিমাণ ছিল 90%, 90%। এই পর্যন্ত এই সর্বশেষ যে কয়েকটা বিল আনা হয়েছিল সেগুলি বাদ দিলে এই লোকসভায় 189টি বিল পাস হয়েছে, যার ভেতরে 86টি বিল আলোচনা হয়েছে মাত্র 3 থেকে 4 ঘন্টা, 103খানা বিল আলোচনা হয়েছে 2 থেকে 3 ঘন্টা, এবং 27খানা বিল পাস হয়েছে বিরোধী শূন্য লোকসভায়। এবং এই পর্যন্ত 34টি বিতর্কের ভেতরে অংশ নিয়েছেন বিরোধীরা মাত্র 9 জন, পুরোপুরি। এর বাইরে ছোটোখাটো কোশ্চেন, বিরোধী ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক কিছু হতে পারে। এই সংখ্যাটার একটু এদিক ওদিক হতে পারে। সর্বশেষ অধিবেশন আমরা পাইনি। আগেই বলেছি, লেজিসলেটিভ রিসার্চ যেটা জানালো সেটাই আপনাদের বললাম। আমাদের যে প্রশ্নটা পুরুষোত্তমদার কাছে, পুরুষোত্তমদা, সর্বশেষ লোকসভার অধিবেশন শেষ হলো, অনেক কিছু শুনলাম। প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন, নিজেকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রায় ঘোষণাই করে দিলেন নির্বাচন ঘোষণার আগেই। কতটা সিট পাবে তাও বলে দিলেন, ইত্যাদি ঘটনা অনেক কিছু আমাদের অভিজ্ঞতার মধ্যে এলো। কেমন দেখলেন এইবারের লোকসভা? এইবারের লোকসভা বলতে গেলে একে জনসভায় রূপান্তরিত করা হয়েছে, নির্বাচনী জনসভায়। এটা কোনোদিনই হয়নি। এর আগেও লোকসভার মেয়াদ শেষ হয়েছে, 5 বছর মেয়াদ, প্রতি মেয়াদের শেষ অধিবেশন হয়েছে, কিন্তু কোনো লোকসভায়, পূর্ববর্তী লোকসভাগুলোর অন্তিম অধিবেশনে কোনোদিন তৎকালীন প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীর মতো লোকসভা অধিবেশনকে নির্বাচনী প্রচারের জন্য ব্যবহার করেনি। এবং লোকসভার শাসক দলের সাংসদরাও প্রধানমন্ত্রীকে অবতার বানানোর জন্য লোকসভাকে ব্যবহার করেনি। এবার আমরা দেখলাম লোকসভার মধ্যে যেটা হলো মোদি স্তুতি, মোদি বন্দনা, মোদিকে, মাননীয় প্রধানমন্ত্রী মোদিকে একজন অবতার রূপে দেখানোর একটা প্রচেষ্টা, লার্জার দেন লাইফ একটা মোদি ব্র্যান্ড তৈরি করা। এটা খুব সুকৌশলে এবং অত্যন্ত স্থূলভাবে করা হয়েছে। এখানে প্রোডাক্টিভ কিছু হয়নি। আর যেখানে বললেন যে লোকসভায় আইন যখন প্রণয়ন করা হয়, সেখানে শুধুমাত্র শাসক দলের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি আইন প্রণীত হয়, তাহলে সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে
কল্যাণকর নয়, গণতন্ত্রের পক্ষে শুভ ইঙ্গিত নয়, গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়। আমরা এই লোকসভায় দেখেছি সমস্ত বিলগুলো এবং প্রত্যেকটা বিল যখন আইনে পরিণত হয়েছে জনবিরোধী কালো আইনে পরিণত হয়েছে, এবং প্রত্যেকটি আইনের উদ্দেশ্য হচ্ছে মানুষের অধিকারের উপর কোনো না কোনোভাবে হস্তক্ষেপ করা। এবং এই আইনগুলো পাশ হয়েছে, বিলগুলো পাশ হয়ে আইনে পরিণত হয়েছে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে, অনেক ক্ষেত্রে বিরোধী শূন্য অবস্থা। সেখানে সিলেক্ট কমিটিতে আইনগুলোকে পাঠানো হয়নি, বিলগুলোকে পাঠানো হয়নি। লোকসভার ক্ষেত্রে, পার্লামেন্টের সংসদের কাজকর্মের ক্ষেত্রে সিলেক্ট কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সংসদে যখন কোনো আইন বিল পেশ করা হয় তখন সেই বিলকে দলমতের ঊর্ধ্বে উঠে খুঁটিয়ে দেখা, তার জন্য ঠান্ডা মাথায় খুঁটিয়ে দেখা, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া, সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের মতামত গ্রহণ করা, একটা আলাপ আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া, তার জন্যই সিলেক্ট কমিটি আছে। এবং আমরা দেখেছি ইউপিএর সময় অধিকাংশ গুরুত্বপূর্ণ বিলকেই সিলেক্ট কমিটিতে পাঠানো হতো। সেই সিলেক্ট কমিটিতে শাসক দলের সাংসদও থাকতেন, বিরোধী দলের সাংসদরা থাকতেন, এবং সিলেক্ট কমিটিতে যখন যায় বিলগুলো তখন অধিকাংশ ক্ষেত্রেই সাংসদরা দলীয় দৃষ্টিভঙ্গি কিংবা দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে যেই বিষয়ের উপর বিলটা আনা হয়েছে, আইনটা প্রণীত করা হবে সেই বিষয়ের গভীরে যান এবং লক্ষ্য করেন যেই উদ্দেশ্যের জন্য বিলটা করা হয়েছে সেই উদ্দেশ্য সাধিত হবে কিনা, কিংবা জনগণের অধিকারকে সম্প্রসারিত করা হবে কি হবে না। সেই জন্যই সিলেক্ট কমিটিতে চুলচেরা বিশ্লেষণ করে বিলগুলোকে পরিমার্জন, পরিবর্ধন, সংযোজন, সুপারিশ সহ পুনরায় সংসদে পেশ করা। এটা একটা সেফটি বাল্ব। কেন সিলেক্ট কমিটি সেফটি বাল্ব? অনেক সময় গণতন্ত্রে বিরোধীরা, সরকার পক্ষ তাদের সংখ্যাগরিষ্ঠতা জুড়ে যা খুশি করতে যায়, এটাকে চেক দেওয়ার জন্য, এটাকে নিয়ন্ত্রণে আনার জন্যই সিলেক্ট কমিটির কথাটা একটি গণতন্ত্রের পক্ষে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। আমাদের দেশেও সংসদে সিলেক্ট কমিটিগুলো এই কারণেই আছে। আমরা দেখেছি ইউপিএর সময় যখন কংগ্রেস দল ক্ষমতায় ছিল কিংবা ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের জোট সরকার যার নেতৃত্বে কংগ্রেস ছিল, তখন অধিকাংশ বিলই সিলেক্ট কমিটিতে পাঠানো হতো। এটাই রেওয়াজ, এটাই উচিত, এটাই নিয়ম। এখন শতকরা কত শতাংশ? 16% বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হচ্ছে। অধিকাংশ গুরুত্বপূর্ণ বিল সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে জোর করে গিলোটিনে আইনে পরিণত করা হচ্ছে। এটা সংসদের পক্ষে, দেশের পক্ষে অত্যন্ত গুরুতর নেতিবাচক একটা দিক। ঠিক, পুরুষোত্তম একটি কথা ঠিকই বলেছেন। আপনারাও যারা সিলেক্ট কমিটির বিষয় সম্পর্কে যারা ধোঁয়াশায় রয়েছেন তাদের বলি যে কোনো বিল আইনে পরিণত হওয়ার আগে তার ত্রুটি বিচ্যুতি আলোচনা সিলেক্ট কমিটিতে হয়। তার ফলে এই আইনটা অত্যন্ত সুঠাম একটা চেহারা নিয়ে মানুষের প্রয়োজনে লাগছে কিনা সেটাও যেমন আলোচনা হয়, পাশাপাশি দেশের কল্যাণে আসে কিনা সেটাও আলোচনা হয়। ফলে সিলেক্ট কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য পার্লামেন্টেতে তৈরি করেন, নাহলে তো দরকার ছিল না। এখন যে বিষয়টা এসছে যে 2019 থেকে 2024 ভেতরে 370 ধারা রদ সহ বেশ কিছু আইন এসেছে। আবার কিছু আইন, যেমন কৃষি আইন, 3টে কৃষি আইন আনা হয়েছিল, উত্তাল হয়ে পড়েছিল, দেশের কৃষকরা উত্তাল হয়ে মাঠে নেমে পড়েছিলেন। সেই কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। এবং বিদ্যুৎ বিল, যেটা এখনও বিলেই রয়ে গেছে, সেটা নিয়েও তীব্র প্রতিবাদ হচ্ছে, নানা রকম আলোচনা হয়েছে। এর ভেতরে পুরুষোত্তম যেটা জানতে চাই, 370 ধারা এবং আরও কিছু আইন যেগুলি আমাদের নজরে এসেছে, নজর কাড়া, এগুলি পরিবর্তন করা বা 370 ধারা তুলে নেওয়ার বিষয়টা, এটা কি খুব জরুরি বিষয় ছিল ভারতের উন্নয়নের ক্ষেত্রে? এইটা 370 ধারা রদ করা আমি মনে করি এটা ঐতিহাসিক ভুল, এটা অত্যন্ত অন্যায্য পদক্ষেপ। যদিও সুপ্রিম কোর্ট 370 ধারা রদ করে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যে মামলা করেছে সেই মামলা নাকচ করে দিয়েছে, আমরা সেই রায়ের সাথে একমত নই। 370 ধারা বাতিল করে বিজেপি আরএসএসের এজেন্ডা কার্যকর করেছে। এতে কিন্তু দেশের মঙ্গল হবে না এবং কাশ্মীরের সাধারণ মানুষের প্রতি এখানে বিশ্বাসভঙ্গ হয়েছে। এই আইনের কোনো প্রয়োজন ছিল না। এই 370 ধারাকে রক্ষা করা উচিত ছিল। 370 ধারা এভাবে রদ করা যায় না। এবং 370 ধারা রদ করার ফলে একটি অঙ্গরাজ্যকে ভেঙে 3 টুকরো করে দিয়ে
কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা, এখন অবধি কাশ্মীরে নির্বাচন না করা, জম্মুতে নির্বাচন না করা, এগুলো তো ফেডারেল স্ট্রাকচার। সুপ্রিম কোর্ট ঠিকও করে দিল যে কবে নির্বাচন। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে অত্যন্ত বিপজ্জনক দিক। এবং গত 5 বছরে আরএসএস এর নির্দেশে বিজেপি আমাদের দেশের সংবিধানের খোল নলচে পাল্টে আমাদের দেশকে একটি ধর্মীয় রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য দ্রুত পদক্ষেপে এগোচ্ছে। এর ফলে আজকে আমাদের দেশ এক ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়েছে। প্রশ্ন, তোমরা এই যে লোকসভাটা গেল, এতে বিরোধী দল তাদের যে ভূমিকা, যতটুকু আলোচনার সুযোগ পেয়েছেন, এবার কি বিরোধী দলকে শেষের দিক দিয়ে অন্তত এককাট্টা হতে নজরে এসেছে আপনার? না, এটা খুব কার্যকরী কি ছিল? বিরোধী দলের সমন্বয় আরও কার্যকরী হওয়া উচিত ছিল। আর একটা কথা আমি বলবো, সংসদের বাইরে যেমন কথা বলার অধিকারের ক্রমশ সংকুচিত হচ্ছে, কথা বলার পরিসরটা ক্রমশ ছোট হয়ে আসছে, বাক স্বাধীনতা, মত প্রকাশের অধিকার ক্রমশ বিপন্ন হচ্ছে। আজকে কোনো বিষয়েই কথা বলা একটা বিপজ্জনক দিক, কথা বললে আক্রমণ নেমে আসছে। ঠিক তেমনি সংসদের মধ্যেও সাংসদদের কথা বলার অধিকারের উপর অঙ্কুশ পড়ানো হচ্ছে। আমরা এই সংসদের অধিবেশনে দেখলাম প্রায় 143 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছিল। এটা তো নজিরবিহীন ঘটনা। সংসদের অভ্যন্তরও বিতর্ক, আলোচনা, সমালোচনা এর পরিসরটাকে ক্রমশ ছোট করা হচ্ছে। এবং সেক্ষেত্রে যেটা সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, সংসদের স্পিকাররা, লোকসভার স্পিকার, রাজ্যসভার পরিচালনা করেন ডেপুটি চেয়ারম্যান, তারা কিন্তু যে ভূমিকা গ্রহণ করছেন, এটা কিন্তু স্পিকারের এবং চেয়ারম্যানের উপযুক্ত ভূমিকা নয়। আমি জগদীপ ধনকর উনার কথা বলবো। উনি তো সরাসরি সংসদের মধ্যে বুলডোজার চালাচ্ছেন, সাংসদের কথা বলতে দিচ্ছেন না, সাংসদদের সরকারের পক্ষে বিব্রতকর বিষয়গুলো উত্থাপন করার সুযোগ দিচ্ছেন না। সংসদ আজকে হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর বন্দনা করার জায়গা। এটা তো সংসদ নয়। আজকে দেশের সংসদের বাইরে মহল্লায়, গ্রামে, রাজপথে, পাড়ায় পাড়ায় যেমন মত প্রকাশের অধিকার বিপন্ন, মত প্রকাশের পরিসর সংকুচিত, অসহিষ্ণুতা প্রবল, ঠিক সংসদের অভ্যন্তরও শাসক দল চরম অসহিষ্ণু ভূমিকা গ্রহণ করছেন। এবং দুঃখজনক হলো সত্য, সংসদের স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, তারা শাসক দলের ভূমিকাকে সমর্থন করছেন, তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না। এর ফলে আজকে বিরোধী দলের সাংসদরা তারা বহিষ্কারের শিকার হচ্ছেন, তারা কথা বলতে পারছেন না, প্রধানমন্ত্রী সংসদে আসেন না, মণিপুরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রী মুখ খুললেন না, প্রধানমন্ত্রী নীরব থাকেন। সংসদে আক্রমণ হলো, এই বিষয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অভ্যন্তরে বিবৃতি দিলেন না, সংসদের বাইরে সাংবাদিকদের সাথে কথা বললেন। এবং সাংসদরা যখন সংসদের অভ্যন্তরে সংসদের উপর হামলার উপর প্রধানমন্ত্রী বিবৃতি দাবি করে প্রতিবাদ করছিলেন, তখন তাদেরকে বহিষ্কার করে তাদের মুখ বন্ধ করা হলো। এইগুলো তো আমাদের দেশে, আমাদের গণতন্ত্রের পক্ষে একটা ভয়ঙ্কর দিক। আমরা বারবার আলোচনা করছি এই বিষয়ে, আমরা আগেও বলেছি যে গণতন্ত্র বিপন্ন, শাসক অসহিষ্ণু, শাসক একটা চরম কর্তৃত্ববাদী, ফেসিবাদী শাসনের দিকে আমাদের দেশকে ক্রমশ দ্রুত টেনে নিয়ে যাচ্ছে। প্রশ্নটা এই যে গণতন্ত্রের কথাটা যে বললেন, তামিলনাড়ু অ্যাসেম্বলিতে রাজ্যপাল তার যৌথ যে প্রথম ভাষণটা যেটা দেন অ্যাসেম্বলির ভেতরে, সেটা না দিয়ে উনি তামিলনাড়ু অ্যাসেম্বলিকে বয়কট করলেন। এটা সাংবিধানিক ক্ষেত্রে কতটা দৃষ্টিগোচর? এইটা তো কোনোভাবেই করা যায় না। রাজ্যপালের নিজের কোনো বক্তব্য নেই, রাজ্যপাল মন্ত্রিসভার মুখপাত্র। তামিলনাড়ুর মন্ত্রিসভা যেই রাজ্যপালের বক্তৃতা তৈরি করে দেবেন, সেই বক্তৃতা রাজ্যপালকে পড়তে হবে। সেই বক্তৃতায় কেন্দ্রের সমালোচনা আছে কিংবা কেন্দ্রের নীতির বিরোধিতা করে বক্তব্য আছে, তার জন্য রাজ্যপাল মন্ত্রিসভা প্রস্তুত করা ভাষণ পড়বেন না এবং ভাষণ না পড়ে বিধানসভার অধিবেশন ছেড়ে চলে আসবেন। এটা তো অত্যন্ত অমার্জিত ব্যবহার, অত্যন্ত অমার্জিত আচরণ এবং অসংসদীয় আচরণ। এটা রাজ্যপালের পদের মর্যাদা খাটো করা। এর ফলে তামিলনাড়ুর জনগণকে অপমান করা, তামিলনাড়ুর বিধানসভা সদস্যকে অপমান করা, মন্ত্রিসভাকে অপমান করা,
আজকে রাজ্যপালের পদকে ব্যবহার করা হচ্ছে নির্বাচিত রাজ্য সরকারগুলোর সাথে প্রতি পদে পদে পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য আজকে রাজ্যপালদের ব্যবহার করা হচ্ছে। আগে কংগ্রেস আমলে কী হতো, আমরা দেখতাম যে কংগ্রেস আমলে রাজ্যপালদের ব্যবহার করে বিরোধী সরকারগুলোকে ভাঙা হতো, আমরা দেখেছি। কিন্তু পরবর্তী সময়ে আপনার কর্ণাটকের রায়ের পরে বোম্বাই বনাম কেন্দ্রীয় সরকার রায় মামলায় সুপ্রিম কোর্টের রায়ের ফলে এখন সরাসরি 356 ধারা জারি করা খুব কঠিন হয়ে পড়েছে। তাই এই বিজেপি সরকার কোনো বিরোধী সরকারকে সরাসরি নাকচ করতে পারছেন না বা খারিজ করতে পারছেন না, রাইট। সেটা না করে রাজ্যপালের পদগুলোকে ব্যবহার করছেন বিরোধী সরকারগুলোর কাজে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করার জন্য। আমরা দেখছি কেরলের রাজ্যপাল ন্যাক্কার জন্য ভূমিকা গ্রহণ করেছেন। প্রতি পদে পদে রাজ্য বিধানসভায় গৃহীত বিল আইনে রাজ্য সরকার স্বাক্ষর করছেন রাজ্যপাল। যদিও সংবিধান অনুযায়ী একবার রাজ্য বিধানসভা আইন গৃহীত হলে তাতে রাজ্যপালের স্বাক্ষর করা কর্তব্য। স্বাক্ষর না করে এটাকে ফেলে রাখতে পারেন না। আমরা দেখছি কেরলে সেটা করছে, অনেকটাই কি জনপ্রতিনিধির মতো আলোচনা, রাজ্যপাল রাজনীতি করছেন। এবং আমি তো বারবার বলি, রাজভবনগুলো হয়ে দাঁড়িয়েছে রাজনীতিকদের পুনর্বাসনের জায়গা। শাসক দল কংগ্রেস আমলও কংগ্রেসের নেতারা যারা দলীয় রাজনীতিতে যাদেরকে কোনোভাবে পুনর্বাসন দেওয়া যাচ্ছিল না তাদেরকে রাজভবনে পাঠানো হতো। আমরা দেখলাম বিজেপির আমলে একই কায়দা আরও ব্যাপকভাবে চলছে, সমস্ত রাজনীতিবিদদের রাজভবনে পুনর্বাসন দেওয়া হচ্ছে। এবং আগে যেটা ছিল, প্রাক্তন রাজনীতিবিদরা যখন রাজভবনে পুনর্বাসন পেতেন তখন তারা রাজনীতি ভুলে রাজ্যপালের লাট সাহেবের আরাম আয়েস এগুলো ভোগ করতেন। এখন যারা রাজ্যপাল হচ্ছেন তারা রাজভবনে ঢুকে রাজনীতি ভুলছেন না, তাদের অতীতকে ভুলছেন না, তারা ভুলতে পারছেন না যে তারা রাজনীতিবিদ ছিলেন। তারা রাজভবনে এসে রাজনীতি করছেন। কি রাজনীতি? সরকারের, কেন্দ্রীয় সরকারের এজেন্ট হয়ে, শাসক দলের এজেন্ট হয়ে নির্বাচিত রাজ্য সরকারগুলোর কাজকর্মে প্রতিনিয়ত বিঘ্ন সৃষ্টি করা, বাধা সৃষ্টি করা। যেটা কেরলে হচ্ছে, যেটা পাঞ্জাবে হচ্ছে, যেটা দিল্লিতে হচ্ছে, যেটা তামিলনাড়ুতে হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে হচ্ছে। এবং তারই সর্বশেষ নিকৃষ্ট ন্যাক্কারজনক উদাহরণ কালকে আমরা দেখলাম তামিলনাড়ুর রাজ্যপালের আচরণের মধ্য দিয়ে। এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। এটা অশোভন এবং সংবিধান বিরোধী আচরণ। রাজ্য সরকার নির্বাচিত প্রতিনিধি, এটা মনে রাখতে হবে। তামিলনাড়ুর সরকার, জনগণ তামিলনাড়ুর সরকারকে নির্বাচিত করেছে, তারা জনগণের প্রতিনিধি হয়ে রাজ্য চালাচ্ছে, তাদের অধিকার আছে। সেক্ষেত্রে তারা যে বক্তৃতা তৈরি করে দেবেন সেই বক্তৃতা রাজ্যপালকে পড়তে হবে। রাজ্যপাল এখানে দাঁড়িয়ে বক্তৃতা না পড়ে বিধানসভা বয়কট করে বেরিয়ে আসতে পারেন না। রাজ্যপাল অত্যন্ত অশোভন আচরণ করেছেন এবং এই আচরণের জন্য রাজ্যপালকে পদত্যাগ করতে বাধ্য করা উচিত। আসলে এটা ঠিক যে রাজ্যপাল, একটা রাজ্য সরকার যাতে সঠিকভাবে চলতে পারে এবং জনগণের হয়ে কাজ করতে পারে তার সাহায্যে এগিয়ে আসা উচিত। পশ্চিমবঙ্গে আমি একটা কথা বলি, রাজ্যপালের পদটাই হচ্ছে সাদা হাতি পোষা। আমি তো মনে করি, সরকারি কমিশনও বলেছিল রাজ্যপাল পদের প্রয়োজনীয়তা কি, রাজ্যপাল পদে কাদেরকে নিয়োগ করা হবে, ক্রাইটেরিয়া কি। রাজ্যপাল পদে নিয়োগের কোনো ক্রাইটেরিয়া নেই। সরকারের, স্বরাষ্ট্রমন্ত্রকের, শাসক দলের যাকে খুশি তাকে এনে বসিয়ে দেওয়া হলো। এবং রাজ্যপালরা এখনও ব্রিটিশ আমলে যে সমস্ত সুযোগ সুবিধা লাট সাহেব, বড় লাট, ছোট লাটরা ভোগ করতেন, তারাও একই সুযোগ সুবিধা আরও বেশি ভোগ করেন। আরও তো আমরা তো এটা সাদা হাতি পোষা। প্রশাসনটা ঠিকই বলেছেন। আরেকটা জিনিস, আরেকটা খুব অবাক হওয়ার বিষয়, লেজিসলেটররাও তো তাদের নিজস্ব জায়গায় অনেক ক্ষেত্রে থাকছেন না। বিহারের ক্ষেত্রে যেটা হলো, অধ্যক্ষকে সরিয়ে দিয়ে তারপরে নো কনফিডেন্স মোশন বা কনফিডেন্স মোশন পাস করানো হলো বা ইত্যাদি হলো। এটা কতটা কীভাবে সাংবিধানিকভাবে হয়তো ঠিক আছে বা আইনগতভাবে ঠিক আছে, কিন্তু এই অ্যাসেম্বলি চালানোর ক্ষেত্রে যে রীতি আছে, রীতির বিরুদ্ধে গিয়ে জনগণের কতটুকু সেবা করা সম্ভব? এখন তো আমরা যেটা বলছি, এখন তো প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ভাঙা হচ্ছে। প্রত্যেকটা গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে অচল করে দেওয়া হচ্ছে। সমস্ত প্রথা, সমস্ত সুস্থ গণতান্ত্রিক প্রথা, রীতি, রেওয়াজ, যেগুলোর উপর ভিত্তি করে একটি কার্যকর গণতন্ত্র চালু থাকে, সেই সমস্ত প্রথা, রীতি, রেওয়াজকে তছনছ করা হচ্ছে প্রতিদিন।
একটা বুলডোজার চালানো হচ্ছে। বিহারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, তামিলনাড়ুর ক্ষেত্রে রাজ্যপালকে ব্যবহার করে একই জিনিস ঘটানো হচ্ছে। পার্লামেন্টে আমি যেটা বললাম, পার্লামেন্ট হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর বন্দনা করার জায়গা। সেখানে দেশের সমস্যা, রাজ্যের সমস্যা, মণিপুর নিয়ে কোনো আলোচনা নেই, কর্মসংস্থান নিয়ে কোনো আলোচনা হবে না, কৃষকদের সমস্যা নিয়ে কোনো আলোচনা হবে না, শুধু হবে মোদি জিন্দাবাদ, মোদি জিন্দাবাদ। এটা কি গণতন্ত্রের লক্ষণ হতে পারে? এটা তো একটা কর্তৃত্ববাদী ফেসিবাদী শাসনের চূড়ান্ত লক্ষণ। উত্তরাখণ্ড যা চলছে এ নিয়েও তো আলোচনা হলো না। আরেকটা বিষয়, একটু অন্য বিষয়ে যেতে চাইছি। সম্প্রতি একাধিক ভারতের স্বনামধন্য মানুষকেই ভারতরত্ন হিসেবে ভূষিত করা হয়েছে। এখন কি ভারতরত্নটা অনেকটা রাজনৈতিক চিন্তাভাবনার উপর ভিত্তি করেই দেওয়া হচ্ছে, না আক্ষরিক অর্থেই তারা ভারতরত্ন হিসেবেই এই এই সাফল্য বা এই দিকে সম্মানিত হচ্ছেন? একটা কথা বলা দরকার, যারা দেশের জন্য কাজ করেন তাদের সার্টিফিকেটের দরকার পড়ে না। আমাদের দেশে অনেক মহান মানুষ আছেন, বিভিন্ন দলের মানুষ আছেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এর জন্য তাদের স্বীকৃতির কোনো প্রয়োজন পড়ে না। তারা স্বীকৃতির আশায় কিংবা স্বীকৃতির লোভে ভারতরত্নের জন্য তারা কাজ করেছেন তা নয়। তারা কোনোদিন ভারতরত্নের জন্য লালায়িত ছিলেন বলে আমি মনে করি না। এবং ভারতরত্ন কাকে দেওয়া হবে, কাকে দেওয়া হবে না, এর কোনো নির্দিষ্ট মাপকাঠি অন্তত জনপরিসরে নেই। এবং এখন যাদেরকে ভারতরত্ন দেওয়া হয়েছে আমি তাদেরকে সম্মান করি, তাদেরকে আমি কাউকে ছোট করব না। কিন্তু একটা কথা আমাদেরকে বলতে হবে, অত্যন্ত রাজনৈতিক উদ্দেশ্যে নির্বাচনের সামনে রাজনৈতিক বার্তা দেওয়ার জন্যই ভারতরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। এই যে কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়া হলো, কর্পূরী ঠাকুরের বিরাট অবদান আছে। কর্পূরী ঠাকুর বিহারে নিম্নবর্গের মানুষের উত্থানের জন্য, সামাজিক উত্থানের জন্য প্রচুর কাজ করেছিলেন। এবং কর্পূরী ঠাকুরের মন্ত্রিসভার পতনের কারণে, পতন তো তৎকালীন জনসংখ্যার জন্য হয়েছিল। এবং কর্পূরী ঠাকুর যে সামাজিক ন্যায়ের কথা বলতেন, এর সাথে তো মনুবাদী রাজনীতির কোনো সম্পর্ক নেই। কর্পূরী ঠাকুর কোনোদিন সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ করেননি। কর্পূরী ঠাকুর বরাবর সামাজিক ন্যায়ের কথা বলতেন। আমার মনে আছে কর্পূরী ঠাকুরের মৃত্যুর কয়দিন পূর্বে অরোয়ালে বিহারে যখন নৃশংস বর্ণ দাঙ্গা হয়েছিল, উচ্চ বর্ণের সেনারা তারা গিয়ে দলিতদের গ্রাম জ্বালিয়ে দিয়েছিলেন, পুড়িয়ে দিয়েছিলেন, তখন আমার মনে আছে নাগভূষণ পট্টনাকের সাথে কর্পূরী ঠাকুর রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। কর্পূরী ঠাকুরকে বিজেপি গ্রাস করার চেষ্টা করছে বিহারের ভোটে বাজিমাত করার জন্য। তাদের কর্পূরী ঠাকুরের আদর্শের প্রতি, কর্পূরী ঠাকুরের রাজনীতির প্রতি তাদের কোনো শ্রদ্ধা বা মোহ নেই, শ্রদ্ধা বা ভক্তি নেই। ঠিক একইভাবে যাদেরকে সমস্তটাই রাজনৈতিক উদ্দেশ্যে এই ভারতরত্ন দেওয়া হচ্ছে। এবং আমি বলবো এতে করে যাদেরকে ভারতরত্ন দেওয়া হচ্ছে তাদেরকে অসম্মান করা হচ্ছে আমি মনে করি। যারা ভারতরত্ন পেয়েছেন তারা প্রত্যেকেই গুণী মানুষ, কিন্তু আজকে বিজেপি নির্বাচনের মুখে 5-6জনকে ভারতরত্ন কেন দিচ্ছে এটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। কেন চৌধুরী চরণ সিংয়ের কথা হঠাৎ করে মনে পড়লো? কেন চৌধুরী চরণ সিং তো কৃষকদের জন্য সারা জীবন লড়াই করেছিলেন, তাহলে 3টি কৃষি বিল আনার সময় কেন চৌধুরী চরণ সিংয়ের আদর্শের কথা মনে পড়লো না? তো এখন নির্বাচনের মুখে, কারণ উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে জাটদের সমর্থন আদায় করার জন্য এখানে চৌধুরী চরণ সিংয়ের যে দল, তার ছেলে অজিত সিং, পরবর্তী সময়ে জয়ন্ত সিং, এই যে রাষ্ট্রীয় লোকদল RLD, তাদের মোটামুটি প্রভাব 20-25টা আসনে তাদের প্রভাব একটা নির্ধারক ভূমিকা নেয়। সেই 20-25টা আসনে জয় নিশ্চিত করার জন্য এই বিজেপি এই চৌধুরী চরণ সিংকে হঠাৎ আশ্রয় করেছে। এর চৌধুরী চরণ সিংকে সম্মান করা কিন্তু উদ্দেশ্য নয়। আবার স্বামীনাথনের কথা বলি, স্বামীনাথন বিখ্যাত কৃষিবিজ্ঞানী। আমাদের দেশের সবুজ বিপ্লব, আমাদের দেশে ধানের উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে, গমের উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে, খাদ্যে আমাদের দেশকে অনেকটা স্বয়ংভর করার ক্ষেত্রে, কৃষকদের আয় বাড়ানোর ক্ষেত্রে ডক্টর স্বামীনাথনের বিপুল অবদান। ডক্টর স্বামীনাথন কৃষক আত্মহত্যা রোধ করার জন্য যে স্বামীনাথন কমিশন সুপারিশ করেছিল, সেই সুপারিশকেই বিজেপি সরকার গ্রহণ করে নিত। এখন কেন হঠাৎ করে স্বামীনাথনকে মনে হলো? কারণ উত্তর ভারতের দিকে, দক্ষিণ ভারতের দিকে বিজেপির লোলুপ দৃষ্টি, তার জন্য স্বামীনাথনকে কি ব্যবহার করা যায় কিনা।
একইভাবে দক্ষিণ ভারতের দিকে বিজেপির দৃষ্টি আছে। অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র তেলুগু বিদ্যা প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও, তাকে ভারতরত্ন দেওয়া হলো। এগুলো সবই উদ্দেশ্য প্রণীত ভারতরত্ন দেওয়া, এবং এই যাদেরকে রত্ন দেওয়া হলো, ভারতরত্ন উপাধি করা হলো মরণোত্তর, তাদের আদর্শের প্রতি বিজেপির কোনো ভক্তি বা শ্রদ্ধা নেই। সবটাই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক লাভালাভের কথা মাথায় রেখেই ভারতরত্ন দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠবে, আমার মনে যেটা প্রশ্ন, ভারতরত্ন দেওয়ার ক্রাইটেরিয়া কি? কাকে ভারতরত্ন দেওয়া হবে? দীনদয়াল উপাধ্যায়কে ভারতরত্ন দেওয়া হয়েছে, আমরা জানি। নানাজি দেশমুখকে ভারতরত্ন দেওয়া হয়েছে, অনেককেই ভারতরত্ন দেওয়া হয়েছে। এতে কি একটা প্রশ্ন উঠে না যে ভারতরত্ন এই 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 যে বিশেষ সম্মান, একে আমরা সরকার, কেন্দ্রীয় সরকার, শাসক দল সবসময় সংকীর্ণ রাজনীতির চশমা দিয়ে দেখছে? এই প্রশ্ন আমাদের উঠতেই পারে, প্রশ্ন উঠতেই পারে। এবং এটাও মনে রাখতে হবে, এই যে রাম মন্দিরের উপর নির্ভর করে বিজেপি ভরসা পাচ্ছে না, রাম মন্দিরের উপর নির্ভর করে বিজেপি ভরসা পাচ্ছে না বলে তারা এইভাবে ভারতরত্ন উপাধি দিয়ে মানুষের আবেগকে ছোঁয়ার চেষ্টা করছে। এটাও বিজেপির একটা কূট রাজনৈতিক কৌশল। সর্বশেষ আর একটা বিষয় পুরুষোত্তমরা জানতে চাইছি, গত সোমবার দিন ত্রিপুরা রাজ্যে হঠাৎ করে যানবাহন, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল। ইস্যু কি? এ রাজ্যে ককবরক ভাষীদের বাংলা না রোমান হরফে লিখতে দেওয়ার বিষয় পরীক্ষার ক্ষেত্রে হঠাৎ করে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সভাপতি মহোদয় এই প্রসঙ্গে একটা মন্তব্য করেছেন, যে মন্তব্যকে ঘিরে ব্যাপক উত্তাল হয়ে উঠল রাজনীতি, এবং হঠাৎ করে সেটা থেমে। আমি বলবো মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির মন্তব্য অত্যন্ত অনাহুত, অবাঞ্ছিত এবং আপত্তিজনক মন্তব্য। কাগজে দেখেছি উনি বলেছেন, কেউ যদি রোমান হরফে পরীক্ষায় উত্তর লেখে তাহলে তার বিরুদ্ধে এফআইআর করা হবে। এটা রোমান হরফে উত্তর লিখলে এফআইআর করা যাবে? এটাকে উনি কী করে বলেন? এটা কিসের অপরাধ হলো? উনি তো উত্তেজনা সৃষ্টি করার জন্য এটা বলেছেন। আমি বলবো, একজন পর্ষদ সভাপতি, ওনার যদি কাণ্ডজ্ঞান সামান্যও থাকে তাহলে উনি এই কথাটা কি করে বলেন আমি তো ভাবতে পারি না। উনি তো আমারই প্রতিবেশী, ভদ্রলোক, আমার সাথে ভালো সম্পর্ক আছে, কিন্তু আমি ওনাকে দেখা হলে জিজ্ঞেস করবো আপনি এটা কি করে বললেন? নিশ্চয়ই আপনাকেও বিভ্রান্ত করেছে। ওনার কাছ থেকে এই ধরনের মন্তব্য অত্যন্ত উত্তেজনাকর মন্তব্য, উত্তেজনা সৃষ্টির জন্য এই মন্তব্যটাকে ব্যবহার করা হয়েছে। এটা কোনোভাবেই করা উচিত নয়। আর কোন হরফ, কোন হরফ হবে, রোমান হরফ হবে না বাংলা হরফ হবে, এই আলোচনা, এই বিতর্ক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে, জোর করে কিছু চাপিয়ে দেওয়া হবে না। ককবরক ভাষী জনগণের মতামত গ্রহণ করতে হবে, এবং যে লিপিতে যে লিপি ব্যবহার করলে ককবরক ভাষীরা স্বচ্ছন্দ হতে বোধ করতে পারেন, তাদের ভালো হয়, সেটা দেখে ব্যবহার করতে হবে। ব্যাকরণবিদ, ভাষাবিদদের মতামত নিতে হবে, নিয়ে এই বিতর্কের সমাধান করতে হবে। এই বিতর্ক জোর করে কোনো লিপি চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা হিতে বিপরীত হবে, বুমেরাং হবে। এবং পর্ষদ সভাপতির এই মন্তব্য, ওনার কোনোভাবেই মন্তব্য করা উচিত ছিল না। কেউ যদি রোমানভাবে লিখে সেটা তার অপরাধ নয়, তার জন্য এফআইআর কোনোভাবেই হতে পারে না। আমি বলবো বিজেপি আমাদের রাজ্যে একটা উত্তেজনা সৃষ্টি করার জন্য, বিভেদ সৃষ্টি করার জন্য এই সমস্ত বিষয়গুলোকে ব্যবহার করছে। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম, ব্যস্ততম মানুষ পুরুষোত্তমরা আমাদের একটু সময় দিয়েছেন। খবরদার কথানয়ের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাই। আজকে অনুষ্ঠান শেষ করার আগে বলি, দেশের লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠেছে। এখনও ভাঙাভাঙির কাজ চলছে বিভিন্ন দলের। কে কোন দলে থাকবেন এই নিয়ে নানা রকম কথাবার্তা চলছে। আমরা নিশ্চয়ই নজর রাখব, এবং সেই সাথে আবেদন রাখব যারা পরবর্তী লোকসভা বা পরবর্তী বিধানসভাগুলিতে নির্বাচিত হবেন, তারা যে দলের হয়ে নির্বাচিত হবেন সেই দলে অন্তত 5 বছর থাকুন। না হলে সাধারণ মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়। আদৌ আপনারা কি সেটা বুঝবেন? আমরা জানি না। সেই প্রশ্নটা মাথায় রেখেই আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার। নমস্কার, ধন্যবাদ।